আসসালামু আলাইকুম। 1960-এর দশকে বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়ার যে অর্থনৈতিক অবস্থা তা প্রায় তাদের মোট মাথাপিছু আয় প্রায় সমান সমান ছিল। সেই সময় মার্কিন অর্থনীতিবিদদের ধারণা মতে বাংলাদেশ ছিল পরবর্তীতে দক্ষিণ এশিয়ার জায়ান্ট হওয়ার একটি অনুপ্রেরণামূলক এবং সম্ভাবনাময়ী দেশ। তারা বলেছিলেন যে বাংলাদেশের অর্থনীতিতে অচিরেই একটি মিরাকেল ঘটবে, কিন্তু সেটি আসলে হয়ে ওঠেনি। সেটি হয়েছে দক্ষিণ কোরিয়ার বেলায়। তথ্য এবং যোগাযোগ থেকে শুরু করে সকল জায়গাতেই দক্ষিণ কোরিয়ার এখন জয় জয়কার। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দক্ষিণ কোরিয়া আসলে বহির্বিশ্বের অন্যান্য উন্নত দেশকে টেক্কা দিতে পারে না। আকার আয়তনের দিক থেকে বাংলাদেশের চাইতে দক্ষিণ কোরিয়া ছোট হলেও বহির্বিশ্বে বর্তমানে দক্ষিণ কোরিয়া একটি উন্নত দেশের মধ্যে পরিণত হয়েছে। যেখানে আমরা মুদ্রার উল্টো পিঠে যদি উত্তর কোরিয়ার দিকে তাকাই তাহলে বুঝতে পারবো যে এখনো ওই অঞ্চলটি দরিদ্রপীড়িত। আজকের এই ভিডিওতে আমরা আসলে দেখব যে কিভাবে দক্ষিণ কোরিয়া এই কঠিন কাজটি সফল করেছে এবং কোন রহস্যবলের কারণে বিশ্বের বুকে একটি ইন্ডাস্ট্রিয়াল দেশ হিসাবে পরিণত হয়েছে। স্যামসাং, এলজি, কে পপ, গ্যাংগাম স্টাইল, কিমচি কিংবা কে ড্রামা দক্ষিণ কোরিয়ার এখন শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়া নয়, সমগ্র বিশ্বের মানুষের কাছে জীবনের সাথে ওতপ্রোতভাবে হয়ে গিয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই এখন এই নামগুলোর সঙ্গে জড়িত। স্যামসাং এবং এলজি এই দুইটি বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। হুন্ডাই কোম্পানি গাড়ির জগতে বিখ্যাত। অন্যদিকে 2012 সালের জুলাই মাসে ইন্টারনেট দুনিয়া প্রকাশিত হয়েছে একটি গান যা পরবর্তীতে মাতিয়ে রেখেছিল গোটা বিশ্বকে। গানটির নাম ছিল গ্যাংগাম স্টাইল কিংবা বিশ্বখ্যাত স্কুইড গেমস মুভি। সবকিছুর উৎপত্তি স্থলেই এই দক্ষিণ কোরিয়া। আজকাল তরুণীদের প্রথম পছন্দ বিটিএস এর শিকড়ও সেই দক্ষিণ কোরিয়াতেই। আধুনিকতার এই যুগে প্রযুক্তি যেখানে পুরো দুনিয়াকে হাতের মুঠোয় নিয়ে এসেছে, সেখানে সাংস্কৃতিক বিকাশের গতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে দক্ষিণ কোরিয়ায়। ইতিহাসের একটু পিছনে ফেরা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া মিলে যে কোরিয়ান উপদ্বীপ ছিল তা ছিল জাপানের অন্তর্ভুক্ত বা জাপানের উপনিবেশ সেখানে স্থাপিত ছিল। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে জাপান যুদ্ধে জড়িয়ে পড়ে তখন ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়ন এই দুইটি দেশের অপোনেন্ট হয়ে দাঁড়ায় সেখানে জাপান বনাম ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়ন মিত্রশক্তি হিসাবে এই কোরিয়াতেই যুদ্ধ আঘাত হানে। পরবর্তীতে যুদ্ধ যখন শেষ হয় তখন সোভিয়েত ইউনিয়ন, জাপান এবং ইউএসএ সেখানে উপনিবেশ গড়ে তোলার চেষ্টা চালায় এবং তাদের যে মতাদর্শ রয়েছে সেটি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করে। কিন্তু শেষ সময়ে আসলে গোল টেবিলে যখন সমাধান হচ্ছিল না তখন তারা কোরিয়াকে একটি চুক্তির মাধ্যমে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর দুই ভাগে বিভক্ত করে। একটি থাকে উত্তর কোরিয়া এবং অপরটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। এবং পরবর্তীতে দেখা যায় যে উত্তর কোরিয়া কমিউনিজম বা সাম্যবাদের দিকে যায় এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিষ্ঠা হয় ক্যাপিটালিজম বা গণতন্ত্র। দক্ষিণ কোরিয়ার উন্নতির বিষয়টি যদি আমরা আলোচনা করতে চাই তাহলে যে নামটি না নিলেই নয় সেটি হচ্ছে পার্ক চুং হি। কোরিয়ান উপদ্বীপের যুদ্ধ শেষ হওয়ার পর দক্ষিণ কোরিয়ার ক্ষমতা চলে যায় দক্ষিণ কোরিয়ার সামরিক শাসক পার্ক চুং হির হাতে। 1961 থেকে 1979 সাল পর্যন্ত এদেশের অর্থনৈতিক উত্থানের পিছনে মূল ভূমিকা পালন করেছিলেন তিনি যখন ক্ষমতা হাতে পেয়েছিলেন তখন দক্ষিণ কোরিয়া রীতিমতো ধুঁকছিল। কোরিয়ার সমস্ত ব্যবসা কেন্দ্রীভূত ছিল উত্তর কোরিয়ায়, ফলে দক্ষিণ কোরিয়ার তেমন কোনো ব্যবসা ছিল না বলা যেতে পারে। সেই অবস্থায় দেশকে বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর গুরু দায়িত্ব নিয়ে অগ্রসর হয়েছিলেন পার্ক চুং হি। এই পার্ক চুং হি বুঝতে পেরেছিলেন অর্থনৈতিক উন্নতি ব্যতীত কোনো কিছু সমাধান করা যাবে না। সেজন্য তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার দেশের সমস্ত বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবসার সম্প্রসারণের জন্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকমের সুবিধা তিনি দেবেন। তাদের ওপর অতিরিক্ত করের বোঝা লাঘব করে দিলেন তিনি এবং পরিবহন সুবিধা বাড়ানোর জন্য তৈরি করলেন ভালো রাস্তা। সেই সমস্ত কোম্পানিগুলোর সঙ্গে তিনি নিজে গিয়ে কথা বললেন এবং তাদের অনুরোধ করলেন যেন তারা তাদের উৎপাদন চালু রাখে এবং কোরিয়ার মানুষদের কাজ দেয়। এছাড়াও বাইরের দেশের প্রতিষ্ঠানগুলো দেশের বাজারে দখল করে নিয়ে দেশের স্থানীয় বড় প্রতিষ্ঠানগুলোর জন্য যেন সমস্যা না তৈরি হয় সেজন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করলেন। তবে বৈদেশিক বিনিয়োগের পথে বাধা হয়ে দাঁড়ায় এমন কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করেননি কখনো। তার নেওয়া পদক্ষেপগুলোর জন্যই দক্ষিণ কোরিয়ার জাতীয় অর্থনীতিতে স্থানীয় বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং সবকিছুর উন্নতি হয় দ্রুত গতিতে। ধীরে ধীরে দক্ষিণ কোরিয়ার বেকারত্বের হার কমতে শুরু করে।
স্যামসাং, হুন্ডাই এগুলো জাহাজ উৎপাদনকারী কোম্পানি হিসাবে শুরুতে প্রতিষ্ঠা থাকলেও এদের কাছে সমস্ত রকম জিনিসগুলো উৎপাদনের অনুমতি ছিল না, কিন্তু তিনি সেই অনুমতি দিয়ে দেন এবং প্রোডাকশন নতুন করে আনার জন্য অনুরোধ করতে থাকেন। পরে দেখা যায় যে 70-এর দশকের শুরুর দিকে স্যামসাং প্রথম নিয়ে আসে টেলিভিশন, তারপরে রেডিও ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স যন্ত্র। 1975 সালে হুন্ডাই কোম্পানির মতো জায়ান্ট কোম্পানি সর্বপ্রথম তৈরি করে জাহাজ ব্যতীত তাদের নিজস্ব প্রোডাকশনের গাড়ি। এই গাড়িগুলো তাদের নিজেদের বাজারে ছাড়ার পরবর্তীতে দেখা যায় আন্তর্জাতিকভাবে বিশাল চাহিদা তৈরি হয়। ফলে তারা পুরানো জাহাজের ব্যবসা ছেড়ে এই ইলেকট্রনিক্স ব্যবসার মধ্যে তাদের টাকা ইনভেস্ট করতে থাকে। পরবর্তীতে দেখা যায় যে এটি ব্যক্তি থেকে ছড়িয়ে পুরো দেশের মধ্যেই বিনিয়োগ করার ব্যবস্থা করা হয় এবং এর মাধ্যমে তারা তাদের যে ইলেকট্রনিক্স ব্যবসা সেটি পৃথিবীতে ছড়িয়ে দিতে সক্ষম হয়। 1970-এর দিক থেকেই দক্ষিণ কোরিয়াতে শুরু হয়েছিল শিল্প বিপ্লব। দক্ষিণ কোরিয়া ধীরে ধীরে ধনী হতে শুরু করেছিল এবং সেই কারণে নিজেদের দেশকে সাজানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছিল দক্ষিণ কোরিয়া সরকার। এর মধ্যে একটি ছিল দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকার বড় বড় বাড়ি নির্মাণ। কোরিয়ান গভর্নমেন্ট তখন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করেন। তা দেখে মধ্যপ্রাচ্যের দেশগুলো অনেক বেশি অনুপ্রাণিত হয় এবং তারা তাদের দেশে দক্ষিণ কোরিয়ান রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আমন্ত্রণ জানায় এবং তারাও বড় বড় ইমারত নির্মাণের দিকে বিনিয়োগ করতে থাকে। এর ফলে দেখা যায় যে দক্ষিণ কোরিয়ার মানুষেরা তাদের নিজেদের দেশের বাইরে যেয়ে বৈদেশিক দিক থেকে অনেক বিশাল অর্থের রেমিটেন্স তাদের দেশে নিয়ে যেতে সক্ষম হচ্ছে। এর পাশাপাশি দেখা যায় যে মধ্যপ্রাচ্যের দক্ষিণ কোরিয়ার যে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত কোম্পানি তাও বিশালভাবে বিস্তার লাভ করতে থাকে। তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে ব্যক্তিগত ইচ্ছাকে না, দেশকে যেন প্রাধান্য দেওয়া হয় এবং যে কোনো ক্ষেত্রে দেশের স্বার্থকে সবার আগে দেখতে হবে। দক্ষিণ কোরিয়ার সেই জন্মলগ্ন থেকেই তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় সঙ্গীত এবং দেশের পতাকাকে সমুন্নত রাখার জন্য শপথ পাঠ করানো হয়। এই দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ মানুষই ধর্মে বিশ্বাস করে না। তাদের প্রায় দেখা যায় যে 56% মানুষই নাস্তিক, কিন্তু তা সত্ত্বেও তাদের জাতীয়তাবোধ এবং দেশপ্রেমের মাত্রা প্রবল। এই দেশের মানুষের মধ্যে একতা এতটাই বেশি যে এই দেশের কর্পোরেট জগতেও সবসময় বোঝানো হয় ব্যক্তিগত সাফল্যের থেকে দেশের সামগ্রিক উন্নয়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক বিশেষজ্ঞ মনে করেন আজকের উন্নত দক্ষিণ কোরিয়ার পিছনে দেশটির জনগণের এই মনোভাব সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পার্ক চুং হি অনেকেই দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নের পিতা বলে সম্বোধন করেন। আমরা যদি বলতে যাই তাহলে দক্ষিণ কোরিয়ার মানুষরা একেবারেই ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে। তারা তাদের নিজেদের দেশকে একটি পৃথিবীর বুকে অন্যতম দেশ হিসাবে প্রতিষ্ঠা করেছে। তারা নিজেদের দেশকে গরিব বলে হেয় করে নয়, বরং নিজেদের দেশের স্বার্থে যে কোনো বিষয়কে বিসর্জন দিয়ে তারা তাদের দেশকে সুন্দর করে তুলেছে এবং একটি অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী অবস্থান তারা ক্রিয়েট করে নিয়েছে। আর ঠিক এই কারণেই মার্কিন বিশেষজ্ঞরা যারা বলেছিলেন দক্ষিণ কোরিয়া দিয়ে কিছু হবে না, তারাও আজকে দক্ষিণ কোরিয়াকে দেখে স্যালুট জানাতে বাধ্য থাকে। ধন্যবাদ।